My dear students, today I will discuss about kinds of sentence. It is for class 7 students. যেহেতু আমি বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাস নিচ্ছি, সেহেতু বাংলায় কথাবার্তা বলবো। In my YouTube channel, all kinds of education you will get. Every kinds of educational video you will get in my YouTube channel. Please subscribe. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সায়েন্স রিলেটেড এবং কম্পিউটার রিলেটেড কোনো সমস্যার জন্য আর অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার ইউটিউব চ্যানেলে সকল সমস্যার সমাধান আসতেছে ইনশাল্লাহ। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার কাইন্ডস অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সকে সাধারণত অর্থের দিক দিয়ে আর গঠনগত দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়, মিনিং এবং স্ট্রাকচার। মিনিং অনুযায়ী এবং স্ট্রাকচার অনুযায়ী এই দুইটা ভাগে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ঠিক আছে, এখন তোমরা দেখো, মিনিং প্রকাশের দিক থেকে বিবেচনা করে সেন্টেন্স 5 শ্রেণীতে বিভক্ত। মিনিং প্রকাশের দিক থেকে বিবেচনা করে সেন্টেন্স 5 শ্রেণীতে বিভক্ত। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে স্টেটমেন্ট দেওয়া হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে কমেন্টস অর রিকোয়েস্ট থাকে। অপটাটিভ সেন্টেন্স, উইশেস অর প্রেয়ার থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স, যেখানে এক্সক্লামেশন থাকে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারটি একটু ভালো করে দেখো। তোমাদের জন্য আজকে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন তোমরা জানলা সেন্টেন্সকে সাধারণত মিনিং এবং স্ট্রাকচার অনুযায়ী কী করে এই দুইভাবে ক্লাসিফাই করা যায়। আবার অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ মিনিং অনুসারে সেন্টেন্স আবার 5 প্রকার, তাই না? মিনিং প্রকাশের দিক বিবেচনা করে সেন্টেন্সকে 5টি ভাগে আমরা ভাগ করতে পারি। তোমরা সেগুলো দেখেছ। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এখন এই যে 5 ভাগে ভাগ করলাম, সবগুলাকে আবার উপরের 5 ভাগকে সবগুলাকে আবার কি করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ওই 5 ভাগকে আবার সবকটি সেন্টেন্সের প্রত্যেকটিকে, 5টাকেই 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই 2টা ভাগ কি কি? আমি বুঝতে পারছো আমার কথা? 1 নাম্বার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা একটু খেয়াল করে শোনো। আর একটা কি? অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ সূচক। আর দ্বিতীয়টা আসতেছে আমাদের নেগেটিভ। আমার লেখা একটু স্লো লেখি যাতে তোমরা বুঝতে পারো বানামটা, কারণ এই বানামও তোমাদের জানতে হবে। ঠিক আছে, স্পেলিং।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কি বলছিলাম, ওই পাঁচ ধরনের যে সেন্টেন্স পেলাম, প্রত্যেকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যাফার্মেটিভ, এটা কি হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। ঠিক আছে, এখন আমরা ওই যে 5 প্রকার পেয়েছিলাম, তাই না? 5 প্রকার সেন্টেন্স পাইছি না? তার প্রথমটা কি ছিল বলো? প্রথমটা ছিল, বলো দেখি মনে আছে নাকি? অ্যাসার্টিভ। প্রথমটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আছে, ঠিক আছে না? যেমন জন ইজ এ গুড ম্যান, এটা হইল অ্যাফার্মেটিভ। এটা কি? জন ইজ এ গুড ম্যান মানে জন একজন ভালো মানুষ, অ্যাফার্মেটিভ। এটা অ্যাফার্মেটিভ, তাই না? এখন আর একটা কি একটু খেয়াল করো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সও তো দুই ভাগে বিভক্ত, তাই না? নেগেটিভটা কি বলো তো? এটা তো অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ হতে একটা সেন্টেন্স তোমরা মনে মনে চিন্তা করো। যেমন লিখলাম, রনি, ঠিক আছে, ইজ নট এ ব্যাড ম্যান, ব্যাড ম্যান। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার নেগেটিভ সেন্টেন্স আকার অ্যাফার্মেটিভ ফর্মও থাকে, আবার নেগেটিভ ফর্মও থাকে। অ্যাফার্মেটিভ মানে জন ইজ এ গুড ম্যান, এটা একটা উদাহরণ। রনি ইজ নট এ ব্যাড ম্যান, রনি ইজ নট এ ব্যাড ম্যান মানে রনি খারাপ মানুষ না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক, কিন্তু দুই ভাগে বিভক্ত, তাই না? একটা অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। এইভাবে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, সবগুলাকেই ভাগ করা যায়। এখন কেউ কেউ মনে করে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ নামক সাব ডিভিশন কেবল অ্যাসার্টিভের বেলায় প্রযোজ্য, অন্য প্রকার সেন্টেন্সের বেলায় প্রযোজ্য নয়, কিন্তু কথাটি আদৌ সঠিক নয়। এবার যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলি? যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। অন্য কথায় যদি আমরা অন্যভাবে বলি, যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয় স্বীকার বা অস্বীকার করা বোঝায় তাকে অ্যাসার্টিভ বলে। যেমন উই প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলি। উই ডু নট প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলি না। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু একটা দেয়া অ্যাফার্মেটিভ হয়েছে আর একটা দ্বারা নেগেটিভ হয়েছে, তাই না? এবার আমরা আলোচনা করব কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। কি আলোচনা করব? কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো বিবৃতি স্বীকার করা বা অস্বীকার করার উপর ভিত্তি করে, ঠিক আছে, যে কোনো বিবৃতি মানে স্টেটমেন্ট
স্বীকার করা আর অস্বীকার করার উপর ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হইতেছে, তাই না? সেটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বোধক বাক্য আর না বোধক বাক্য। এখন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভটা কি? যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে হ্যাঁ বোধক অর্থ প্রদান করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, তাই না? মানে এ সেন্টেন্স দ্যাট অ্যাফার্ম সামথিং ইজ কল্ড অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা কীভাবে গঠন হবে, স্ট্রাকচারটা একটু মনে রাখো। যে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসে, স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে? তারপর ভার্ব বসে, কর্ম বা কমপ্লিমেন্ট কর্মস্থানীয় শব্দ বসে, ঠিক আছে? সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে, তারপর কি বসবে? এক্সটেনশন বসবে। এই স্ট্রাকচারগুলো জাস্ট আমি এমনি তোমাদের মনে রাখার দরকার নাই। সবচেয়ে বড় কথা হলো ইংরেজিতে পাকা হতে হলে তোমাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে, তাহলে তুমি স্ট্রাকচার পারবা। কারণ অর্থ জানলে তোমার এগুলা তোমার মাতৃভাষার মতো মনে হবে। যেমন মাদার রিসাইটস দ্য কোরআন ইন দ্য মর্নিং, ঠিক আছে? দে লার্ন ইংলিশ অ্যাট স্কুল। একটা সেন্টেন্স দেখো, দে লার্ন ইংলিশ অ্যাট স্কুল। বুঝতে পারছো? দে লার্ন ইংলিশ অ্যাট স্কুল। এইটা 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 এইটা। এখন তোমাদের একটু আমি সহজভাবে বর্ণনা করতেছি। এটা কি পেলাম? আমরা এখন কি আলোচনা করতেছি? কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আবার কি দুই ভাগ আছে না, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তাই না? এখন নেগেটিভ নিয়ে আলোচনা করব। একটু দেখো, নেগেটিভ নিয়ে আলোচনা করতে হলে কি করতে হবে? যে সকল সেন্টেন্স দিয়ে নাবোধক বা অস্বীকৃতিমূলক বিবৃতি প্রদান করা বোঝায় তাদেরকে নেগেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে? মানে নাবোধক, ডাইরেক্ট অস্বীকার করা হয়, ঠিক আছে? যেমন দি বয় ইজ নট হ্যাপি, ছেলেটি সুখী নয়, এখানে নাবোধক না। কামাল উইল নট গো টু স্কুল, উই ডু নট সাপোর্ট দ্য রং। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ গেল, আবার কি নেগেটিভও আছে, তাই না? নেগেটিভ একটু খেয়াল করো। নেগেটিভ সেন্টেন্স মানে যে সকল সেন্টেন্স দিয়ে নাবোধক বোঝায়, বুঝতে পারছো? যেমন হি ইজ নট হ্যাপি, কামাল ইজ নট হ্যাপি। কামাল ইজ নট হ্যাপি। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভের মধ্যে আবার নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ থাকে না, এটা অ্যাসার্টিভের নেগেটিভ।
এখন গঠন কি? ওই একইভাবে প্রথমে সাবজেক্ট বসবো, সাবজেক্টের পরে ভার্ব বসবো, ভার্বের পরে নু, নট, ডু, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, শ্যাল নট, উইল নট ইত্যাদি বসে। ঠিক আছে? তারপর সেন্টেন্সের অন্যান্য অংশ অর্থাৎ এক্সটেনশন বসে। ঠিক আছে? ডু নট, ডাজ নট, শ্যাল নট, উইল নটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মনে রাখবা। ডু নট, ডাজ নট, শ্যাল নট, উইল নটের পরে কি বসে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড নটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বুঝতে পারছো? হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নটের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বুঝতে পারছো? অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স গঠন এর গঠন বিভিন্ন রকম হয়ে থাকে। নিম্নে নেগেটিভ সেন্টেন্সের কয়েকটি গঠন আমি একটু আলোচনা করি। দেখো, আই অ্যাম নট পুর। একটু দেখো, আই অ্যাম নট পুর। এই আইটা কি বলো? সাবজেক্ট। বুঝতে পারছো? আর এখানে এম আছে, নট আছে। ঠিক আছে? আর এই পুর এটা হলো এক্সটেনশন। বুঝতে পারছো না? আবার হি ইজ নট হ্যাপি, দি ডগ ওয়াজ নট ম্যাড, এই ধরনের সেন্টেন্স একটা গেল। তবে টু বি ভার্বের পর নট যুক্ত হয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন হয়, মনে রাখবা। শ্যাল এবং উইলের পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়। শ্যাল এবং উইলের পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়। যেমন আই হ্যাভ নো বুক, দে হ্যাড নো কার। বুঝো নাই? এগুলা নেগেটিভ। এবার আরেকটা সেন্টেন্স দেখো, আই ডু নট ড্রিঙ্ক টি। আই ডু নট ড্রিঙ্ক টি, রফিক ডাজ নট গো টু স্কুল। বুঝতে পারছো? আসলে তোমাদের এই সেন্টেন্স বিশাল একটা জিনিস, এটা তোমাকে জানতে হলে তোমাকে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? এখন সেন্টেন্সের শুরুতে ইন্টারগেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হুম ইত্যাদি বসে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠিত হয়। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এখন। কি সেন্টেন্স? এবার আসো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ইন্টারগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স। তোমাদের আগে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই যে 5 ভাগে বিভক্ত হয়েছিল। আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, তাই না? অ্যাসার্টিভের মধ্যে আবার অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। ওখানে একটু ডিটেলসে চলে গেছিলাম, আমি ডিটেলসে যাওয়া ঠিক নাই। তোমাদের ক্লাস 7 যেহেতু, উপরের ক্লাসে অন্যগুলো আরও ডিটেলস আলোচনা করবো। আমি শুধু আজকে সেন্টেন্স সম্পর্কে বেসিক প্রিলিমিনারি ধারণা দেবো। আমি একটু ডিটেলসে চলে গেছিলাম। এখন দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স মানেটা কি? হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, ডু ইউ গো টু স্কুল, এগুলো কি প্রশ্ন করা বোঝাচ্ছে না? লক্ষ্য করা, উপরে সেন্টেন্সগুলো দিয়ে কিছু জানতে চাওয়া হয়েছে বা কাউকে প্রশ্ন করা হয়েছে, তাই না? এই আমি যে কয়টা প্রশ্ন করলাম, কি করা হয়েছে? কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, তাই না? অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ বা কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য বলে। বুঝতে পারছো? কোনো কিছু জানতে চাওয়ার জন্য তুমি কিছু জিজ্ঞেস করো না কাউকে, সেটাই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার এখন দেখো, স্ট্রাকচার ইন্টারগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো একটু। স্ট্রাকচার বলো। সেন্টেন্সের শুরুতে ইন্টারগেটিভ প্রোনাউন থাকবে, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হুম ইত্যাদি বসবে। আবার সেন্টেন্সের শুরুতে ইন্টারগেটিভ অ্যাডভার্ব হাউ, হোয়াই, হুয়েন, হুস ইত্যাদিও থাকতে পারে, তাই না? সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি বসে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, এগুলোও থাকতে পারে। আচ্ছা, তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স তো অর্থাৎ প্রশ্ন করার জন্য তুমি বাংলার কথা চিন্তা করো। তুমি যে কোনো জিনিস কাউকে জিজ্ঞাসা করার জন্য কি কি দিয়া প্রশ্ন করো, প্রথমে কি বসাও, সেগুলাই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন তুমি একটা দেখো, হু
আর ইউ। তুমি বাংলায় প্রশ্ন করলে তুমি কি করো? তুমি কে? এই যে একটা প্রশ্ন করলা, এটাই ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে হু রয়েছে প্রথমে। এরপর আরও কিছু প্রশ্ন করো তো তুমি। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? ঠিক আছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার আরেকটা প্রশ্ন করো, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি কেন এখানে আসছো? হুয়েন উইল ইউ গো হোম? তুমি কখন বাড়ি যাবে? এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আরেকটা দেখো, মনে করো আমি একটু লিখতেছি, না লিখলে আবার ভিডিওটা ভালো আসবে না, শুধু মুখে মুখে হয়ে যাবে। ওয়াজ হি ইল? ওয়াজ হি ইল? সে কি পীড়িত ছিল? এগুলো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স না? হ্যাঁ, এগুলো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? এখন অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভ তো গেল, তাই না? ইন্টারগেটিভ সেন্টেন্স আলোচনা করলাম। এবার এই বিষয়ে আরও ডিটেলস উপরের ক্লাসের ভিডিওগুলোতে দিব। তোমাদের এত কিছু জানার দরকার নেই এখন, জাস্ট এই পর্যন্তই থাক ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এখন দেখো 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নাম্বার কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড অর রিকোয়েস্ট, তাই না? শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। ডু নট ওয়াস্ট টাইম, ডু নট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না। প্লিজ গিভ মি দ্য পেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এগুলা কি? এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করো তো। একটু চিন্তা করলে বোঝা যাবে, এই যে আমি সেন্টেন্সগুলো যে বললাম, আদেশ, তারপরে নিষেধ বোঝাইছে, তারপরে অনুরোধ বোঝাইছে, তাই না? উপদেশ বুঝাইছি, এইগুলা কি? এই জন্য এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে কি লাগবে কও? তোমাদের একটু দেখো, আদেশ যখন কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, আর কি? নিষেধ, আর কি? অনুরোধ, তাই না? অনুরোধ, উপদেশ, বুঝতে পারছো? উপদেশ ইত্যাদি মূলয় বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা যদি ব্যাপারটা একটু চিন্তা করো, দি সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস এ কমান্ড, এ রিকোয়েস্ট অর অ্যান অ্যাডভাইস ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ডু আন্ডারস্ট্যান্ড? মানে সেন্টেন্স দেখেই তুমি বুঝতে পারবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন তোমাকে একটু সেন্টেন্স লিখি, লুক অ্যাট দ্য পিকচার। এখানে কি বোঝাইছে বলো তো? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, আদেশ, তাই না? হেল্প দ্য পুর, গরিবদের সাহায্য করো। পুট আউট দ্য ল্যাম্প, ঠিক আছে? এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে না? তুমি আরেকটা জিনিস চিন্তা করো, লেট হিম কাম ইন, তাকে ভিতরে আসতে দাও। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই। এগুলোও ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছো? এখন অনুরোধ বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে আমরা কাইন্ডলি বা প্লিজ ব্যবহৃত হয় অনেক সময়, কোনো কোনো সেন্টেন্সে। কাইন্ডলি কাম টু মাই হাউস, দয়া করে আমার বাসায় আসুন। প্লিজ হেল্প দ্য পুর, দয়া করে গরিবদের সাহায্য করো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এগুলা, তাই না? আবার কোনো প্রস্তাব বোঝালে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, বুঝছো? যেমন লেট আস ড্রপ দ্য ম্যাটার, চলো আমরা বিষয়টি স্থগিত রাখি, অর্থাৎ লেট আস ড্রপ দ্য ম্যাটার। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই, ঠিক আছে?
আবার নিষেধ বোঝাতে অনেক সময় কোনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে কী কর ডু নট ব্যবহৃত হয়। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না, আমি আর লিখলাম না। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এরপর আমি একটু ভিডিওটা শর্টকাট করতে চাচ্ছি, এই জন্য আমি শুধু সেন্টেন্সের বেসিক জিনিস আলোচনা করব। 4 নাম্বার হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানে উইশ আর প্রেয়ার বোঝায়, বুঝতে পারছো? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এগুলা কি বোঝাইতেছে? উইশ, ইচ্ছা বোঝাইতেছে, তাই না? প্রেয়ার বোঝাইতেছে, প্রার্থনা। আই উইশ আই আর রিচ, আমি যদি ধনী হইতাম। এগুলা বাক্যে কি ইচ্ছা আর আশীর্বাদ প্রকাশ পেয়েছে, তাই না? অর্থাৎ যে সেন্টেন্সে মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে বসে, ঠিক আছে। মেয়ের পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন মে হি প্রসপার ইন লাইফ, একটা দেখো, মে হি প্রসপার ইন লাইফ, ভিডিও দেখা যাচ্ছে? মে হি প্রসপার ইন লাইফ, বুঝতে পারছো? মানে কি, সে জীবনে উন্নতি করুক। তাহলে মে বসলো, মেয়ের পরে সাবজেক্ট বসলো, ঠিক আছে, সাবজেক্টের পরে ভার বসবো, তাই না? এরপর তুমি একটু দেখো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এগুলা কি অপটেটিভ সেন্টেন্স, বুঝছো? অপটেটিভ সেন্টেন্স কখনো কোনো মে সাইলেন্টও থাকতে পারে, অর্থাৎ উজ্জ থাকতে পারে, সেন্টেন্সে মে লেখা নাও থাকতে পারে। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এখানে মে নাই, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটা কি অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। কিছু কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হতে পারে। কিছু কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার কাছে মনে হতে পারে যে এটা অ্যাসার্টিভ, কিন্তু এটা অপটেটিভ সেন্টেন্স হিসাবেও লাগতে পারে, মনে হতে পারে। যেমন আই উইশ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হইতাম, এটা আসলে তোমাদের অনেক সময় অ্যাসার্টিভ, কিন্তু অপটেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হয়। দে উইশড আস এ প্লিজেন্ট জার্নি, তারা আমাদের সুখকর ভ্রমণ কামনা করলেন, ঠিক আছে। এটা একটা কি অপটেটিভ সেন্টেন্স। প্রিয় ছাত্রছাত্রীরা, অপটেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মও গঠন করা যায়। যেমন সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে নট বসাতে হয়। যেমন মে ইউ নট বি হ্যাপি, তুমি সুখী হও না। মে ইউ নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি না করুক, এটা অপটেটিভ সেন্টেন্স, যদিও নেগেটিভ হিসাব, তাই না? অপটেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম এটা। এবার লাস্টে আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি 5 নাম্বার সেন্টেন্সটা আলোচনা করে দিচ্ছি। এর ডিটেলস থাকবে 8ম শ্রেণীর জন্য, সেন্টেন্সের বিস্তারিত ভিডিও পরে আসবে। 5 নাম্বার দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য আমার কোনো মানে প্রফেশনালি না, এটা হলো আমি জাস্ট কিছু কিছু ছাত্রছাত্রীরা যারা প্রাইভেট পড়তে না পারে, টাকা পয়সা সমস্যা, তাদের জন্য আমার ইউটিউবে একেবারে 1ম শ্রেণী থেকে ডিগ্রি লেভেল পর্যন্ত সব এডুকেশনাল ভিডিও আমি সুন্দরভাবে দিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, ঠিক আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সব ধরনের ভিডিও পাওয়ার জন্য। এমনকি বিভিন্ন জব, বিসিএস সহ ব্যাংক জব, ভার্সিটি ভর্তি পরীক্ষা, সব ধরনের এডুকেশনাল ভিডিও আমার চ্যানেলে ভরপুর থাকবে ইনশাল্লাহ। দিচ্ছি, দিব এবং দিতে থাকবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, সম্পূর্ণ মানুষের সেবার উদ্দেশ্যে। এবার দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ এক্সক্লামেশন বোঝায়। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর, আহ হোয়াট এ ফুল ইউ আর, তুমি কত বোকা, তাই না? এই যে দেখো একটা সেন্টেন্স লিখলাম, হোয়াট এ ফুল ইউ আর।
হোয়াট এ ফুল ইউ আর, এখানে একটা এক্সক্লামেটরি সিম্বল দিলাম। এই সেন্টেন্সটা দেখো, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কত বোকা, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এলাস হিজ ফাদার ইজ নো মোর, এলাস হিজ ফাদার ইজ নো মোর, হায় তার বাবা আর বেঁচে নাই। এখানে তুমি প্রত্যেকটা সেন্টেন্সেই এই মনের আকস্মিক আবেগ প্রকাশ করেছে। যেমন কোনো সেন্টেন্স দিয়ে যদি বিস্ময় বা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। বুঝতে পারছো? The sentence which expresses an emotion or strong feeling is called an exclamatory sentence. গঠনটা কিভাবে সাধারণত একটু চিন বা কিভাবে দেখো, সাধারণত হাউ, হোয়াট ইত্যাদি দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হবে। বেসিক্যালি শুরু হবে কি দিয়ে? হাউ, হোয়াট, ঠিক আছে, এগুলা দিয়ে শুরু হয়। যেমন এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই না? এখন এই যে হোয়াট এ ফুল ইউ আর, এটা তো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? আরো দুই একটা উদাহরণ দেখো, হাউ সুইটলি দি গার্ল সিংস, হাউ সুইটলি দি গার্ল সিংস, বালিকাটি কত মিষ্টি করে গান গায়। হোয়াট এ ফুল দ্য বয়েস, ছেলেটি কি বোকা। হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, পাখিটি কি সুন্দর, তাই না? হোয়াট দিয়ে শুরু হয়েছে, হাউ, হোয়াট। আবার অনেক সময় এলাস, হুররা, ব্র্যাভো দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা যায়। কি কি? এলাস, এটাও থাকে, অনেক সময় হুররা থাকে, আর কি থাকে? ব্র্যাভো, ব্র্যাভো, ঠিক আছে। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, খেলা জিতে তোমরা কি কাও, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাই না? এলাস হিজ ফাদার ইজ নো মোর, হায় তার বাবা আর বেঁচে নাই। এলাস হায় আমার ডান, হায় আমার সর্বনাশ হয়েছে, তাই না? এই ধরনের কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে ভার্ব বসে, ভার্বটি অক্সিলারি বা প্রিন্সিপাল উভয় প্রকারই হতে পারে। তোমরা একটু খেয়াল করো, আমি আগেই বলছিলাম যে সেন্টেন্সে দুইভাবে ক্লাসিফাই করা যায়, মিনিং অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী। এইবার আমি একটু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী আসি। স্ট্রাকচার অনুযায়ী, STRUCTURE, স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার মানে কি? গঠন। স্ট্রাকচার মানে কি? গঠন। সিম্পল সেন্টেন্স, বুঝতে পারছো? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা কি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স, আর একটা হইল কম্পাউন্ড। বুঝতে পারছো? তাহলে স্ট্রাকচার অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্স আর থ্রি কাইন্ডস। সেন্টেন্স তথা গঠনগত দিক থেকে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারছো? সিম্পল সেন্টেন্স কি? যে সকল সেন্টেন্স একটি মাত্র সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে আর একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে, ঠিক আছে? দি সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। তোমরা একটু খেয়াল করবা, এই গঠনগত দিক থেকে, স্ট্রাকচার দিক থেকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স হইল। এই তিনটা নিয়ে আমি আর একটা ভিডিও তোমাদেরকে দিব, ঠিক আছে? বিস্তারিত সিম্পল সেন্টেন্সের বিস্তারিত থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের বিস্তারিত থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সের বিস্তারিত থাকবে। সবাইকে ধন্যবাদ। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।